গুড আফটারনুন প্রত্যেককে। যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও আমার কথা শোনা যাচ্ছে নাকি। আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো দেখো, এই ক্লাসটা দুটো দিন হয়। এটা হচ্ছে আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। ঠিক আছে, এটা আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। তো এই যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, এটা দুটো দিন হয়ে থাকে। কোন কোন দিন? শনিবার এবং রবিবার। ঠিক আছে, এবার প্রথম যে কোশ্চেনটা করব, যে এই ক্লাসে প্রথমবার কে কে বা কারা কারা জয়েন করেছো? এই ক্লাসে কারা কারা বা কে কে প্রথমবার জয়েন করেছো? ওকে, যারা একদম নতুন জয়েন করেছো তারা একটু লিখে জানিও। ঠিক আছে, যারা নতুন জয়েন করেছো তাদের জন্য আমার কিছু কথা থাকবে, তারপরেই ক্লাস শুরু করব। আজকে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আমি নিতে পারিনি, তার কারণ আমার মানে একদমই খুব ক্লোজ নয়, কিন্তু সম্পর্কে দূরসম্পর্কের এরকম আমাদের জ্ঞাতি বর্গের মধ্যে পড়ে এরকম একজন ঠাকুমা, তিনি মারা গিয়েছিলেন। তো তার ওই বিভিন্ন যে কাজকর্ম থাকে সেগুলোর জন্য আমাকে বাড়ি যেতে হয়েছিল, তার জন্য সকালের ক্লাসটা নিতে পারিনি। ঠিক আছে, চলো। তো এইবার দেখো, যারা একদম নতুন স্টুডেন্ট তাদের প্রত্যেকের জন্য আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে প্রতি স্যাটারডে, প্রতি শনিবার দিন, ঠিক আছে, প্রতি শনিবার দিন স্যাটারডেতে 12টা থেকে ক্লাস থাকে এটা। আর প্রতি রবিবার সানডে এই ক্লাসটা থাকে 10টা থেকে। ঠিক আছে, তাহলে প্রতি রবিবার 12টা থেকে, প্রতি রবিবার 10টা থেকে, প্রতি শনিবার 12টা থেকে ক্লাস থাকে। এবার কালকের রবিবার আমার একটা এক্সাম রয়েছে, তো তার জন্য আমি কালকের রবিবারটা আমি মানে ইউপিএসসির পরীক্ষা দিতে যাব। তো কালকের রবিবারটার ক্লাস সোমবার দিন সকাল 9টায় নিয়ে নেব, কালকে যেহেতু আমি থাকছি না। তাছাড়া প্রতি শনিবার এবং প্রতি রবিবার এই দুটো টাইমে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে। এবার এই যে ক্লাসে আমি যা যা করাবো এগুলো করলে, এবং আমাদের যে ক্লাসের পর যে নোটপত্র দেয়া হয় সেগুলো যদি তুমি দেখে নাও, এবং আমাদের যে ম্যাগাজিনগুলো প্রতি 3 মাস 6 মাস অন্তর বেরোয় সেই ম্যাগাজিনটাকে যদি তুমি ফলো করো, যেমন দেখো এই যে ম্যাগাজিনটা, ঠিক আছে, এই যে ম্যাগাজিনটা, এটা যাদের কাছে নেই তারা নিয়ে নিও, এখনো কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের অ্যাপের স্টোরে। তো এই ম্যাগাজিনটা যারা যদি থাকে, ঠিক আছে, তো এই ম্যাগাজিনগুলো ফলো করলে, ক্লাসগুলো ফলো করলে তোমার কিন্তু পুরো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ইংলিশ ভার্সনে জিকেজিএস এর বই আমাদের আছে, ঠিক আছে, ইংলিশ ভার্সনেও আছে, বাংলা ভার্সনেও রয়েছে। এইবার দেখো দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করার জন্য আমাদের কি করা উচিত। প্রথমে দেখো, ক্লাস ম্যাগাজিন এগুলো তো ফলো করছো ঠিকই আছে, কিন্তু আমাদের একটা কন্টিনিউ চর্চা থাকা চাই। ঠিক আছে, কন্টিনিউ একটা চর্চা থাকা চাই। যদি আমাদের কন্টিনিউ একটা চর্চা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা জিনিসটাকে মনে রাখতে পারবো। তো চর্চা আমরা কোথা থেকে করব? আমাদের দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য কি কি জায়গা আছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো, আমরা ক্লাস ফলো করব। এই যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস যেটা আমি নিচ্ছি সেটা, বা কারো যদি কারেন্ট অ্যাফেয়ার্স একদমই স্ট্রং না থাকে তাহলে যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই সেই ক্লাসটা, এই ক্লাসগুলোকে ফলো করব। ঠিক আছে, তারপর দেখো, নোটপত্র যেটা দেবো সেটা তুমি গুছিয়ে রাখবে। তারপর যদি এই রকম ম্যাগাজিনগুলো আমরা বের করছি জানুয়ারি থেকে মার্চ, আবার আমাদের এপ্রিল থেকে জুনেরও কিন্তু ম্যাগাজিন বেরোবে। ঠিক আছে, তো এই যে ম্যাগাজিনগুলো, এই ম্যাগাজিনগুলোও যদি তোমার কাছে থাকে তাহলেও তুমি সুন্দরভাবে রেডি করে নিতে পারবে। ওকে, এরপর যেটা আমি তোমাদেরকে বলবো, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারি। কিভাবে দেখে নাও, এই হচ্ছে আমাদের গুগল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গুগলে আমরা ক্লিক করে দিলাম। তারপরে গুগলে গিয়ে আমরা লিখবো Adda 24/7 CA। তো Adda 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পেজটা চলে এসছে এখানে ক্লিক করে দাও। এবার দেখো, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ব্যাংকিং, বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরপর পরপর দিয়ে দিয়েছে।
ঠিক আছে? তো দেখো, ওয়াই ইন্ডিয়া বিকাম হোম টু 97 অফ দ্য ওয়ার্ল্ড 100 হটেস্ট সিটিজ ইন 2026। ঠিক আছে, তো বিভিন্ন রকমের যে নিউজগুলো সেগুলো আমরা এখানে পেয়ে যাই। এখান থেকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবো। কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ পেতে চাও, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়ান লাইনার পিডিএফ বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, সেটাও কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে, কিন্তু এগুলো সব ইংলিশে পাবে। ঠিক আছে, ইংলিশে পাবে, এখান থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। বোঝা গেল? চলো এখান থেকে আমরা দেখতে পারি, আর আমাদের জন্য তো ক্লাস রয়েইছে। এইবার দেখো, ফার্স্ট কোশ্চেন, 2026 সালে মে মাসে কোকেন পাচারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো চালু করেছে একটি অভিযান। সেই অভিযানের নাম কি? অবশ্যই এগুলো থেকে কমন পাবে, প্রচুর ছাত্রছাত্রী আগে যে পরীক্ষাগুলো দিয়েছে সেই পরীক্ষাতে অলরেডি কমন পেয়েছে, তোমরাও কমন পাবে, কোনো চিন্তা নেই। দেখো, 2026 সালের মে মাসে কোকেন পাচারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো কর্তৃক চালু করা অভিযানের নাম কি? তো রাইট আনসার কি হবে? অপারেশন হোয়াইট স্ট্রাইক হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপারেশন হোয়াইট স্ট্রাইক হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, তো 2026 সালে মে মাসে কোকেন পাচারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো কর্তৃক চালু করা অভিযানের নাম অপারেশন হোয়াইট স্ট্রাইক। অপারেশন হোয়াইট স্ট্রাইক। ঠিক আছে, এইবার দেখো, 2026 সালের মে মাসে তো অপারেশন হোয়াইট স্ট্রাইক এই অভিযানটা চালু করেছে এনসিবি থেকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এবং তারা প্রচুর পরিমাণে কোকেনকে উদ্ধার করেছে এবং কোকেন পাচারের যে চক্র সেটাকে কিন্তু তারা একটা ব্রেক করেছে। তো তার জন্য কি হয়েছে, কোকেন পাচার যে চক্রটা সেটা ধরা পড়ে গেছে। ওকে, নেক্সট আমরা যদি চলে আসি, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 2026-এ ভারতের র্যাঙ্ক কত? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? কোকেন কি স্যার? কোকেন হচ্ছে একটা মাদক দ্রব্য। ঠিক আছে, এবার কোকেন কি স্যার, আমি তো কোনোদিন কোকেন চোখেও দেখিনি, আর সেরকম ভাবে, যাই হোক, তো যেটা বলার বিষয় হচ্ছে কোকেন হচ্ছে একটা মাদক দ্রব্য, নেশা করার জন্য একটা বিষয়, পাউডার জাতীয়। বুঝতে পেরেছো? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026, তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026, এখানে ভারতের স্থান কত? এখানে ভারতের স্থান হচ্ছে 157। একদম ঠিক, 157। তো হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026? তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 157। একদম ঠিক। ওকে, 180টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 157। 180টা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক 157। ঠিক আছে, 2024-এ 159 ছিল, তারপর 2025-এ 151 ছিল, আর 2026-এ এসে 157 হয়ে গেছে 180টা দেশের মধ্যে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 2026-এ। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি, গুজরাটের কোন বন্দর, which port in Gujarat has launched a pilot project to convert Prosopis Julflora to biomethanol for clean marine fuel? তো ক্লিন মেরিন ফুয়েলের জন্য, ক্লিন মেরিন ফুয়েলের জন্য প্রোসোফিস জুলফেরা বায়োমিথানলে রূপান্তর করার যে পাইলট প্রকল্প, সেটা গুজরাটের কোন বন্দর থেকে চালু করা হয়েছে? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে দীনদয়াল বন্দর বা কান্দালা বন্দর থেকে। দীনদয়াল বন্দর বা কান্দালা বন্দর, দীনদয়াল বন্দর বা কান্দালা বন্দর। ঠিক আছে, তো হুইচ পোর্ট ইন গুজরাট হ্যাজ লঞ্চড আ পাইলট প্রজেক্ট টু কনভার্ট প্রোসোপিস জুলফ্লোরা টু বায়োমিথানল ফর ক্লিন মেরিন ফুয়েল? রাইট আনসার হচ্ছে দীনদয়াল বন্দর বা কান্দালা বন্দর। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 রিপোর্ট, গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 রিপোর্ট প্রকাশ করেছে কোন সংস্থা? রাইট আনসার কি হবে? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, অপশন বি, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি।
তো হুইচ অর্গানাইজেশন হ্যাজ পাবলিশ দ্য গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 রিপোর্ট? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এই গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 এর প্রতিবেদনটি প্রকাশ করেছে। গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 এর যে প্রতিবেদন সেটা প্রকাশ করেছে। ঠিক আছে, গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 এর যে প্রতিবেদন সেটা কোন সংস্থা প্রকাশ করেছে? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক শক্তি সংস্থা। এবং এই যে গ্লোবাল মিথেন ট্র্যাকার 2026 এর রিপোর্ট অনুযায়ী, প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পারছি প্রায় ভারতবর্ষের যে কয়লা খনিগুলো আছে সেখান থেকে প্রতি বছর 2.2 মিলিয়ন টন মিথেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট দেখো, প্রজেক্ট বার্তা এটি কোন সংস্থার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আমাদের বর্ডার রোডস অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। বর্ডার রোডস অর্গানাইজেশন কি করে? সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে ভারতবর্ষের, সেই সীমান্তবর্তী এলাকায় রাস্তা তৈরির কাজ করে। ঠিক আছে, রাস্তা তৈরির কাজ করে এই বর্ডার রোডস অর্গানাইজেশন, তাদের সঙ্গে যুক্ত এই প্রজেক্ট বার্তা। নেক্সট দেখো, চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আমাদের দেশে কতগুলো ন্যাশনাল পার্ক আছে? 107টা ন্যাশনাল পার্ক আছে, টাইগার রিজার্ভ আছে 58টা। চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য কিছুদিন আগে খবরে এসেছে। তো চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যে এই চাপড়ালা বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন সম্মান প্রদান করেছে? নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন সম্মান প্রদান করেছেন? দেখো, আমাদের প্রধানমন্ত্রী নরওয়েতে গিয়েছিলেন এবং নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের দেশের সর্বোচ্চ বেসামরিক যে সম্মান রয়েছে, যার নাম গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট, তো গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট এটা প্রদান করেছেন। সম্প্রতি নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে সম্মান প্রদান করেছেন সেই সম্মানের নাম কি? গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট। নেক্সট আমরা চলে আসি, মতুয়া সম্প্রদায় প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া গেছে? মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের প্রধানত কোন রাজ্যে আমরা দেখতে পেয়েছি? মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের আমরা মূলত কোন রাজ্যে দেখতে পেয়েছি? মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের আমরা দেখতে পেয়েছি উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার। পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা মতুয়া কমিউনিটির মানুষজনদের দেখতে পেয়েছি। মতুয়া কমিউনিটির মানুষজনদের আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে। নেক্সট দেখো, 2026 সালে ব্রিক্স ইয়াং এন্টারপ্রেনিয়রশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং, 2026 সালে ব্রিক্স ইয়াং এন্টারপ্রেনিয়রশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং এর আয়োজক শহরের নাম কি? তো 2026 সালে ব্রিক্স ইয়াং এন্টারপ্রেনিয়রশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং এর আয়োজক শহরের নাম কি? তো আয়োজক শহরের নাম হচ্ছে ইন্দোর। ইন্দোর কোথায় অবস্থিত? ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে ইন্দোর। 2026 সালে ব্রিক্স ইয়াং এন্টারপ্রেনিয়রশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং কোথায় হয়েছে? ইন্দোরে হয়েছে। ওকে, আচ্ছা একটু স্লো পড়াবো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। নেক্সট আমরা চলে আসি, দেখো ভারত টেক্স বলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ চালু করা হয়েছে, যেগুলো আমাদের বিভিন্ন কোম্পানি সিইওর সাথে বিভিন্ন কোম্পানির সিইও যাতে মিটিং করতে পারে বা বিভিন্ন রকম ডিল হতে পারে সেগুলো ঠিক করার জন্য ভারত টেক্স 2026 একটা ইভেন্ট অ্যাপ চালু করেছে। ঠিক আছে, তো এই যে ভারত টেক্স 2026 এর যে ইভেন্ট অ্যাপ, এটা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? এটা কোন মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে? রাইট অ্যান্সার কি হবে? মিনিস্ট্রি অফ টেক্সটাইল হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে চালু করা হয়েছে।
ভারতের কোন শহরকে লিচি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়? লিচি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। লিচি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কোন শহরকে? দেখো, লিচি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এটা কোন শহরকে বলা হয়? মুজাফফরপুরকে বলা হয়ে থাকে। মুজাফফরপুরকে বলা হয়ে থাকে লিচি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এবার এই মুজাফফরপুরে প্রচুর বছর ধরে, ঠিক আছে, বিভিন্ন চাষিরা তারা লিচু চাষ করে, খুব ভালো লিচু চাষ হয়। এবং মুজাফফরপুর এটা কোন রাজ্যে অবস্থিত একটু লিখে জানাও। স্যার, কালকের ক্লাসের কথা কি বললাম? কালকের যে ক্লাসটা রবিবার দিন, কালকের ক্লাসটা হবে না, তার বদলে সোমবার দিন সকাল 9টায় কালকের ক্লাসটা আমি নিয়ে নেব শিফট করে। তো এটা কোথায় অবস্থিত? মুজাফফরপুর। এটা বিহারে অবস্থিত, ঠিক আছে। তো বিহারে মুজাফফরপুরের যে চাষিরা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে লিচু চাষ করছে। লিচু চাষে তারা দক্ষ, এবং এই যে অঞ্চলটা রয়েছে লিচুর জন্য যে রকমের পরিবেশ দরকার সেই রকমের পরিবেশে কিন্তু এই লিচু চাষটা খুব ভালো হয়। তো গরমকালে মে জুন মাসে লিচু চাষ সব থেকে ভালো হয়। তো বিশ্ব লিচু রাজধানী কাকে বলা হয়? লিচি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় মুজাফফরপুরকে। নেক্সট আমরা চলে আসি ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2026। World Economic Situation and Prospects 2026 was published by which organization? তো এখন ইকোনমির কি অবস্থা রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশনের ওপর 2026 সালে প্রকাশিত যে রিপোর্ট, সেটা কোন সংস্থা থেকে প্রকাশ করা হয়েছে? তো রাইট অ্যান্সার কি হবে? ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স থেকে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। বর্তমানে ইকোনমির কি অবস্থা রয়েছে সেটাকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টস 2026 এটা প্রকাশ করা হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইউনাইটেড নেশন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স। নেক্সট আমরা চলে আসি 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কোন বইকে দেওয়া হয়েছে? 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটি কোন বইকে দেওয়া হয়েছে? 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটি কোন বইকে দেওয়া হয়েছে? 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা দেয়া হয়েছে তাইওয়ান ট্রাভেলগকে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাইওয়ান ট্রাভেলগকে। আমি বন্দে ভারত ব্যাচ নিয়েছিলাম, আমি কি পঞ্চায়েত ব্যাচটা কিনবো? অবশ্যই পঞ্চায়েত ব্যাচটা নেওয়া উচিত, কারণ পঞ্চায়েতের মধ্যে বাংলা ব্যাকরণের জায়গা রয়েছে, ইংরেজির জায়গা রয়েছে, যেগুলো তুমি বন্দে ভারত রেলের ব্যাচে পাবে না। বাংলা থেকে ইংরেজি থেকে 25 নাম্বারের 50 নাম্বারের কোশ্চেন হবে। এবং পঞ্চায়েতের সিলেবাসের মধ্যে রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েতের ব্যবস্থা, রুরাল
রিলেটেড বিভিন্ন রকমের প্রকল্প এগুলো রয়েছে যেগুলো পঞ্চায়েতের ব্যাচের মধ্যে করানো হবে। তো পঞ্চায়েতের সিলেবাস অনুযায়ী যদি তুমি দেখতে যাও ডেফিনেটলি নেওয়া উচিত। ওকে, দেখো রাইট অ্যান্সার কি হবে? তাইওয়ান ট্রাভেলগ হয়ে যাবে রাইট অ্যান্সার। 2026 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে, 2025 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছিল হার্ট ল্যাম্প বইটা। এটা কার বই? এটা হচ্ছে বানু মুস্তাকের বই, ঠিক আছে? সরি আমি ভুলভাল লিখছি। হার্ট ল্যাম্প বই এটা কার বই? এটা হচ্ছে বানু মুস্তাকের বই, ঠিক আছে? বানু মুস্তাকের একটি ছোট গল্পের সংকলনের বই যেটার নাম হচ্ছে হার্ট ল্যাম্প, যেটা 2025 সালে বুকার পুরস্কার পেয়েছিল, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি, এই যে ফ্লাই ক্যাচার এটা একটা কিন্তু পাখি, ফ্লাই ক্যাচার এটা একটা পাখি যেটা সম্প্রতি কাশ্মীরে দেখতে পাওয়া গেছে। ফ্লাই ক্যাচার এটা একটি পাখি, এটা সম্প্রতি কাশ্মীরে দেখতে পাওয়া গেছে। কি হবে আমাদের রাইট অ্যান্সার? ফ্লাই ক্যাচার যে পাখিটা সেটা সম্প্রতি কোথায় দেখতে পাওয়া গেছে? এটা সম্প্রতি কাশ্মীরে দেখতে পাওয়া গেছে। মানে কাশ্মীরে এটা দেখতে পাওয়া যায়, কাশ্মীরি ফ্লাই ক্যাচার বলা হয়। এটা কোথায় দেখতে পাওয়া গেছে? এটা কেরালাতে দেখতে পাওয়া গেছে সম্প্রতি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাশ্মীরে বেশি দেখতে পাওয়া যায়, তার জন্য এটাকে কাশ্মীরি ফ্লাই ক্যাচার বলে, ঠিক আছে? নেক্সট, সম্প্রতি সংবাদে আলোচিত লোকটাক হ্রদ এটা কোন রাজ্যে অবস্থিত? মাঝে মাঝে খবরে আসে লোকটাক হ্রদ, এটি কোন রাজ্যে অবস্থিত? তো লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কিন্তু মণিপুর রাজ্যে, ঠিক আছে? মণিপুর রাজ্যে লোকটাক হ্রদটি অবস্থিত, মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত। তো সম্প্রতি সংবাদে আলোচিত লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে অবস্থিত। নেক্সট আমরা চলে আসি, বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সার্ভাইভিং ওয়াল কোনটি? বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সার্ভাইভিং ওয়ার্ল্ড কোনটি? এবং এটা হচ্ছে কুম্ভলগড় দুর্গে অবস্থিত আর কি। তো এটি কোন রাজ্যে অবস্থিত? দেখো, বিশ্বের প্রথম দীর্ঘতম ওয়াল হচ্ছে গিয়ে চীনের প্রাচীর, যেটা চাঁদ থেকেও দেখতে পাওয়া যায়। এইবার বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এখনো পর্যন্ত টিকে থাকা একটি প্রাচীর যেটা কোথায় আছে? কুম্ভলগড় দুর্গে রয়েছে। কুম্ভলগড় দুর্গটাকে রক্ষা করার জন্য এই প্রাচীরটাকে তৈরি করা হয়েছিল, ঠিক আছে? তো কুম্ভলগড় দুর্গের আশেপাশে থাকা যে বিশাল বড় প্রাচীর, তার দৈর্ঘ্য হচ্ছে 36 কিলোমিটার, ঠিক আছে? তো এই যে 36 কিলোমিটার বড় কুম্ভলগড় দুর্গের আশেপাশে রয়েছে যে প্রাচীরটা, সেটা কোন রাজ্যে অবস্থিত? দেখো, এটা আছে কুম্ভলগড় দুর্গ, এটা আছে রাজস্থান রাজ্যে, রাজস্থানে আরাবল্লী পাহাড়ে রয়েছে, এবং এটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ স্থানের মধ্যেও পড়ে। হ্যাঁ, তুমি বাংলাতে নোট করো বা ইংলিশে নোট করো, যেটা তোমার পছন্দ। In which state is the Kumbhalgarh fort recently recognized for having the second longest surviving wall in the world located? তো কুম্ভলগড় ফোর্টে যে সেকেন্ড লংগেস্ট সার্ভাইভিং ওয়াল রয়েছে সেটি কোথায় অবস্থিত? সেটা অবস্থিত আমাদের রাজস্থান রাজ্যে। নেক্সট আমরা চলে আসি, সূর্যাস্ত রকেট এটা তৈরি করেছে, রিসেন্টলি ডেভেলপ করেছে কোন সংস্থা? সূর্যাস্ত রকেট এটা রিসেন্টলি ডেভেলপ করেছে এনআইবিই লিমিটেড, এনআইবিই লিমিটেড, ঠিক আছে? এনআইবিই লিমিটেড থেকে সূর্যাস্ত রকেট সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এনআইবি লিমিটেড। এনআইবি লিমিটেড থেকেই সূর্যাস্ত রকেট সিস্টেমটাকে তৈরি করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, ভেলিমালাই পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? ইন হুইচ স্টেট ইজ দ্য ভেলিমালাই পাম্প স্টোরেজ, এই যে জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা। না, কালকে সকাল 9টায় কোনো ক্লাস হবে না, বা সকাল না, কালকে কোনো ক্লাস হবে না, কালকে আমার বললাম না পরীক্ষা আছে।
স্যার আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, কোথায় আপনার সঙ্গে দেখা করতে পারবো? আচ্ছা, দেখো তোমরা যারা দেখা করতে চাও আমাদের খুব সম্ভবত পরের মাসে 3 তারিখ একটা হচ্ছে সেমিনারের আয়োজন করা হচ্ছে আমাদের অফিসে, মানে আমাদের অফিসে একটা বড় হল রুম রয়েছে সেখানে। তো সেখানে আপকামিং এক্সাম গুলো নিয়েও কথাবার্তা বলা হবে, আমাদের ক্লাসও থাকবে। সেই ক্লাসে চলে এসো, ঠিক আছে? সম্ভবত পরের মাসে 3 তারিখ হতে যাচ্ছে এটা। তো সেখানেই কথাবার্তা সমস্ত কিছু বলে নেওয়া যাবে, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি ভেলিমালাই পাম্প স্টোরেজ। এটা এই যে জলবিদ্যুৎ প্রকল্প, এটি কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যে, ঠিক আছে? তামিলনাড়ুতে অবস্থিত এটা। তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি। বিজয় থালাপাতি, ঠিক আছে? তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী। না না, সেরকম কোনো ব্যাপারই নয়, অবশ্যই ক্লাস নেব। নেক্সট আমরা চলে আসি, দেখো which country is the host country for the 68th session of the board of directors of the Asian Productivity Organization? তো দেখো এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এটা 1969-এ প্রতিষ্ঠিত, এবং এটির যে 2026 সালে 68 সেশন হবে বোর্ড অফ ডিরেক্টরদের নিয়ে, সেখানে যে কান্ট্রিটা হোস্ট করবে সেই কান্ট্রিটার নাম কি? তো সেই কান্ট্রির নাম হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো যাতে এশিয়ার যে দেশগুলো আছে সেই এশিয়া দেশগুলোর উৎপাদনশীলতা আরো বৃদ্ধি পায়, প্রোডাকশন আরো বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু এরকম একটি এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল, যাদের বোর্ড অফ ডিরেক্টরদের নিয়ে 68 সেশন হতে যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে। ইন্ডিয়া হোস্ট করবে এটি। নেক্সট আমরা চলে আসি, নেক্সট তো তোমরা জানো রাজ্যের সমস্ত সরকারি স্কুলে বন্দে মাতরম এটা গাইতে হবে, এবং এটা মাদ্রাসা যে সমস্ত স্কুলগুলো আছে মাদ্রাসা, সেগুলোতেও কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্দে মাতরম এটা আমাদের ন্যাশনাল সং। এই ন্যাশনাল সংটা মাদ্রাসা হোক বা আমাদের রাজ্যের যে কোনো স্কুল হোক, সেই সমস্ত সরকারি স্কুলে সরকারি প্রতিষ্ঠানে যেখানে সরকারি সাহায্য দেওয়া হয় সেখানে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম গাইতে হবে, এটা মাস্ট করে দেওয়া হয়েছে। ওকে, বন্দে মাতরম কে লিখেছিলেন? বঙ্কিম বাবু লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বন্দে মাতরম এটি আনন্দমঠ উপন্যাসের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস। আনন্দমঠ মানে সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস আনন্দপট। সেই আনন্দমঠ উপন্যাসেই বন্দে মাতরম গানটি ছিল। যারা বিপ্লবীরা ছিল তারা এক গীতা, বন্দে মাতরমের স্লোগান এই নিয়ে তারা কিন্তু নিজেদেরকে উৎসাহিত করত, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি, আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু চলে গেছেন ইউনাইটেড আরব এমিরেটসে, এবং ইউনাইটেড আরব এমিরেটসে পৌঁছে গিয়ে তিনি আবু ধাবিতে গিয়ে মিট করেছেন ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্টের সঙ্গে, এবং তিনি বলেছেন দিস ইজ মাই সেকেন্ড হোম, ঠিক আছে? দিস ইজ আই হ্যাভ কাম টু মাই সেকেন্ড হোম, ঠিক আছে? এটা পিএম নরেন্দ্র মোদী বলেছেন, এবং প্রায় অনেক পরিমাণ তেল ভারত ইউনাইটেড আরব এমিরেটস থেকে নিচ্ছে, যেটা আমাদের রিজার্ভ হাবগুলোকে সংগ্রহ করে রাখবে। অবশ্যই পিডিএফ শেয়ার করে দেবো, কোনো চিন্তা নেই, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো ব্রিক্স। ব্রিক্স গঠন হয়েছিল যে কজন দেশ নিয়ে? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, এই 4টে দেশ নিয়ে মূলত গঠন হয়েছিল। পরবর্তীতে সাউথ আফ্রিকা 2009-তে জয়েন করে। পরবর্তীতে মিশর, ইরান, ইথিওপিয়া, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইন্দোনেশিয়া, এই 5টা দেশও কিন্তু জয়েন করে ব্রিক্সে, ঠিক আছে? তো আন্তর্জাতিক পারস্পরিক সহযোগিতাকে বৃদ্ধি করে যাতে প্রত্যেকটা দেশ একসাথে একত্রিত হয়ে কাজকর্ম করে, তার জন্য কিন্তু এই ব্রিক্সকে গঠন করা হয়েছিল। নেক্সট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে, আগের প্রকল্পগুলো সেগুলো সব বর্তমান রয়েছে, এটা অলরেডি জানানো হয়েছে। দেখো ডোনানেম্যাপ নামক একটা ঔষধ চালু করা হয়েছে, এটা কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ডোনানেম্যাপ নামক একটি ঔষধ চালু করা হয়েছে, এটা কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
দেখো, ভারতে সম্প্রতি চালু হওয়া ডোনানেম্যাপ নামক যে ঔষধ, এটি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? এটা অ্যালঝেইমার্স বলে যে রোগ আছে, সেই অ্যালঝেইমার্স রোগের চিকিৎসায় কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, অ্যালঝেইমার্স রোগ এটা একটা স্নায়বিক রোগ। এই স্নায়বিক রোগটাকে নিরাময় করার জন্য ডোনানেম্যাপ নামক একটি ঔষধ ব্যবহার করা হচ্ছে প্রথমবার ইন্ডিয়াতে। নেক্সট দেখো, 11তম সান্ডা বিশ্বকাপ, সেখানে স্বর্ণপদক জয়ী অপর্ণা দাহিয়া তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি উশু খেলার সঙ্গে যুক্ত ছিলেন। এটা এক ধরনের একটা জিমন্যাস্টিক এই রকমের টাইপের একটি খেলা। ঠিক আছে, তিনি স্বর্ণপদক পেয়েছেন। অজিত নারায়ণ সম্প্রতি এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ পদক জিতেছেন। কোন পদক জিতেছেন? কি হবে রাইট আনসার? ব্রোঞ্জ পদক। ব্রোঞ্জ পদক জিতেছেন। ঠিক আছে, তিনি কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ পদক। তো দেখো, অজিত নারায়ণ সম্প্রতি এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026, এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ কোন পদক জিতেছেন? অজিত নারায়ণ তিনি জিতেছেন ব্রোঞ্জ পদক। নেক্সট আমরা চলে আসি ব্লু মুন MK1, যেটার নাম হচ্ছে ইন্ডুরেন্স, যেটা ইন্ডুরেন্স নামেও কিন্তু পরিচিত। ব্লু মুন MK1 যেটি ইন্ডুরেন্স নামেও পরিচিত, কোন কোম্পানি দ্বারা নির্মিত একটি মনুষ্যবিহীন চন্দ্র কার্গো ল্যান্ডার? এটি কোন কোম্পানি দ্বারা নির্মিত একটি মনুষ্যবিহীন চন্দ্র কার্গো ল্যান্ডার? তো ব্লু মুন MK1, যেটা আরেকটা নাম হচ্ছে ইন্ডুরেন্স, এটি কোন কোম্পানি দ্বারা নির্মিত একটি মনুষ্যবিহীন চন্দ্র কার্গো ল্যান্ডার? দেখো, আমাদের যে চাঁদের রয়েছে না, চাঁদের পৃষ্ঠদেশ রয়েছে, তো চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর একটা উপগ্রহ। তো যেরকম আমরা পৃথিবীর ওপরে বসবাস করছি, সেরকম চাঁদের ওপরেও কিন্তু মানুষকে বসবাস করতে পারে। তো তার জন্য একটা ভালো রকম ভাবে আজকে এখনো বিজ্ঞানীরা সেই জায়গায় নিয়ে যেতে পারেনি, কিন্তু যদি এরকম কিছুদিন পর বা কিছু বছর পর বা কয়েক শতক পর আমরা হয়তো দেখতে পাবো যে ভারত থেকে চাঁদে মানুষজন হয়তো ট্রাভেল করছে। ঠিক আছে, যে ছুটি কাটাতে, বা মনে করা যেতে পারে যে ওখানে আরেকটা শহর, আরেকটা দেশ সুন্দর করে তৈরি হচ্ছে, প্রচুর মানুষজন ভারত পৃথিবী থেকে চাঁদে যাচ্ছে। তো চাঁদের পৃষ্ঠদেশ নিয়ে গবেষণা করার জন্য, চাঁদে মানুষজন থাকতে পারবে নাকি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করার জন্য একটা মনুষ্যবিহীন চন্দ্র কার্গো ল্যান্ডার তৈরি করা হয়েছে, যেটা কোন কোম্পানি দ্বারা তৈরি করা? এটা ব্লু অরিজিন কোম্পানি দ্বারা তৈরি করা। ব্লু অরিজিন কোম্পানি দ্বারা তৈরি করা। ওয়াও ওয়াও ব্যাপার স্যার। হ্যাঁ, কিছুদিন পর হয়তো, কিছু বললাম কয়েক শতক পর এটাই আমরা দেখতে পাবো যে চাঁদে মানুষজন, যেরকম আমরা আজকের দিনে তো খুব তাড়াতাড়ি যে কোনো দেশ থেকে আমরা যে কোনো দেশে খুব নিরাপদে খুব সেফলি পৌঁছে যাই। ঠিক আছে, তো আজ থেকে 100 বছর আগেও তো মানুষ এরকম ভাবতে পারতো না, কিন্তু এখন মানুষ ভাবতে পারে। ঠিক আছে, তো আজ থেকে 100 বছর পর পৃথিবী থেকে চাঁদে যাওয়া, চাঁদ থেকে পৃথিবীতে আসা, এটা হয়তো ডেলি প্যাসেঞ্জারই করতে পারবে কেউ কেউ। নেক্সট আমরা চলে আসি 2026 সালে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে হরজিন্দর কৌর তিনি কোন পদক জিতেছেন? তো 2026 সালে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে হরজিন্দর কৌর তিনি কোন পদক জিতেছেন? তো রাইট আনসার কি হবে? তিনি
দেখো তিনি হচ্ছে থার্ড প্লেস পেয়েছেন, তো থার্ড প্লেস পাওয়ার জন্য তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। 2026 সালে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে হরজিন্দর কৌর তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন, ঠিক আছে। তো 2026 সালে 59 কেজি বিভাগে অংশগ্রহণ করেছেন তিনি, 59 কেজি বিভাগে। তো 69 কেজি বিভাগে অংশগ্রহণ করার জন্য তিনি এখানে কিন্তু 3 নম্বর পজিশন পেয়েছেন, তো তারপর তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। ওকে, হরজিন্দর কৌর এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন, থার্ড হয়েছেন। 2026 সালে যেগুলো বিপন্ন প্রজাতির প্রাণীরা ছিল তাদের জন্য কোন দিন পালন করা হতো? 2026 সালে বিপন্ন প্রজাতি প্রাণী দিবস হিসেবে কোন দিন পালন করা হতো? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 15ই মে। 15ই মে আমরা পালন করা হতো। 2026 সালে বিপন্ন প্রজাতির প্রাণীদের রক্ষা করার জন্য, দেখো বিপন্ন প্রজাতির যারা প্রাণী আছে, উদ্ভিদ রয়েছে, শুধু প্রাণী মানে উদ্ভিদও পড়ছে, উদ্ভিদ প্রাণী সবাইকে রক্ষা করার জন্য আমরা একটা দিনকে সেলিব্রেট করি। বিপন্ন প্রজাতির প্রাণীদের উদ্ভিদদের প্রতি যাতে মানুষের সচেতনতা বৃদ্ধি পায় তার জন্য আমরা পালন করি 15ই মে জাতীয় বিপন্ন প্রজাতি দিবস। সম্প্রতি সংবাদে আলোচিত ইবোলা রোগ, ইবোলা রোগটা কিন্তু এটা হচ্ছে এক ধরনের একটা ভাইরাস, ঠিক আছে, খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, এবং ইবোলা এটা কিন্তু করোনার থেকেও ভয়ানক বা করোনার থেকেও খুবই বলা যেতে পারে ক্ষতিকর, ঠিক আছে। কিন্তু আজকের দিনে দেখো করোনাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, গোটা বিশ্ব বন্ধ হয়ে গিয়েছিল, অর্থনীতি একদম বন্ধ হয়ে গিয়েছিল, স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ হয়ে গিয়েছিল। তো ওরকম পরিস্থিতিতে মানুষ ভেবেছিল আর কখনো পৃথিবী পুরো শেষ, ঠিক আছে। কিন্তু আবার মানুষজন কিন্তু বাইরে বেরিয়ে আসতে পেরেছে, আবার নতুন করে জীবনযাত্রা স্টার্ট হয়ে গেছে। তো তার জন্য কিন্তু এই সমস্ত আর ভাইরাস টাইরাসে মানুষ ভয় পাচ্ছে না। এবং আগে থেকে করোনাতে যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য আগে থেকে সমস্ত দেশ সতর্ক, যদি কোথাও এরকম ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে ওই জায়গাটাকে কিন্তু পুরোপুরি আটকে দিয়ে গোটা বিশ্বকে ওই ভাইরাস থেকে বাঁচিয়ে নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি ভারতের আবহাওয়া জলবায়ু স্টার্টআপ গুলোর জন্য। ভারতের আবহাওয়া জলবায়ু স্টার্টআপ গুলোর জন্য প্রথম যে ইনকিউবেশন সেন্টার তৈরি করা হয়েছে সেটা কোন প্রতিষ্ঠান চালু করেছে বা তৈরি করেছে? Which institute has launched the first incubation center for climate and climate startups in India? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, পুনে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, IITM, পুনে, ঠিক আছে। তো which institute has launched the first incubation center for climate and climate startups in India? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের পুনে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, IITM, পুনে। Which institute has launched the first incubation center for climate and climate startups in India? তো রাইট অ্যান্সার হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, পুনে। নেক্সট আমরা চলে আসি সম্প্রতি খবরে দেখতে পাওয়া গেছে কমন ব্রোঞ্জ ব্যাক। এই যে কমন ব্রোঞ্জ ব্যাক, এটা সম্প্রতি খবরে দেখতে পাওয়া গেছে। এটাকে কি বলা হয়? এটাকে বৃক্ষ সাপ বলা হয়ে থাকে, ঠিক আছে, বৃক্ষ সাপ বলা হয় এটাকে। অপশন এ, গাছের মধ্যে থাকে, এটা কিন্তু সেরকম বিষধর সাপ নয়, কোনো বিষ নেই। কোন রাজ্যে ইউবেলফেরিস ঝুমা নামের একটি নতুন লেপার্ড প্রজাতির প্রাণীকে দেখতে পাওয়া গেছে? কোন রাজ্যে? কোন রাজ্যে দেখতে পাওয়া গেছে? বিহারে দেখতে পাওয়া গেছে, ঠিকই। নেক্সট আমরা চলে আসি, আচ্ছা, পেট্রোলের প্রাইস বিভিন্ন দেশেও বাড়ছে, আমাদের দেশেও কিন্তু পেট্রোলের প্রাইস বেড়ে গেছে। এবং তোমরা জানো যে গোটা পৃথিবীতে কিন্তু হরমুজ প্রণালী এখনো পর্যন্ত সঠিকভাবে ক্লিয়ারেন্স না পাওয়ার জন্য অনেক জাহাজ আসতে পারছে না। তো যে তেল সরবরাহের ব্যাপারটা ছিল গোটা পৃথিবীতে, সেটা কিন্তু কোথাও একটা বাধাপ্রাপ্ত হয়েছে। তার জন্য তেলের দাম বেড়েছে, সমস্ত দেশেই বেড়েছে। এবং আমাদের সরকার দেখবে, কেন্দ্র সরকার বলো, কেন্দ্র সরকার বিশেষ করে আমাদের যে ইভি ভেহিকেল গুলো আছে, ইলেকট্রিক ভেহিকেল, সেগুলোর ওপর সব থেকে বেশি জোর দেয়। সোলার এনার্জি, সেগুলোর ওপর জোর দেয়। জলবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ,
এগুলোর ওপর কিন্তু জোর দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি পশ্চিমবঙ্গে টেলিকমিউনিকেশনের জন্য টেলিকম অবকাঠামো গড়ে তোলার জন্য আরো বেশ কিছু কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে, যার ফলে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, ডিজিটাল পরিষেবা আরো দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো একটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে থেকে যে নরওয়ে সর্বোচ্চ সম্মানটা পেয়েছেন সেটা তো পেয়েছেন, সেটা 32তম, সব থেকে লেটেস্ট। আর 31তম যে গ্লোবাল অনার সেটা কোথা থেকে পেয়েছেন? সুইডেন থেকে। ঠিক আছে, সুইডেনের যে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড রয়েছে রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, এটা পেয়েছেন নরেন্দ্র মোদী, রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার। ঠিক আছে, এর ফলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়া এবং সুইডেনের যে রিলেশন, টেকনোলজি, ডিফেন্স, ট্রেড, ইনোভেশন, এই যে রিলেশন, এই রিলেশন কিন্তু আরো অনেক স্ট্রং হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, আচ্ছা নেক্সট আমরা যাওয়ার আগে আজকে এতটা অবধি, বলো তোমাদের কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ, ওকে ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক লিখেছো যারা। তো দেখো আজকের ক্লাস এতটা অবধি। ম্যাগাজিনটা কোথা থেকে পাবে? আমাদের আড্ডা 24/7 যে অ্যাপ আছে ওই অ্যাপ থেকে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই এক্সাম দেবো। আচ্ছা, লেপার্ড গেকো কি? লেপার্ড গেকো হচ্ছে গিয়ে তোমার বলা যেতে পারে গিরগিটি, জানো তো গিরগিটি? গিরগিটি গিরগিটি টাইপের একটা প্রাণী। দেখো ডেলি সিএ ক্লাসটা যদি করতে পারো তো ভালো, যদি তোমার অন্য পড়াশোনা যদি আটকে যায় ডেলি সিএ ক্লাস করতে গিয়ে, তখন তুমি হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এটাকে ফলো করো, আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বই ওটাকে ফলো করো, মাঝে মাঝে ওয়েবসাইট ফলো করো। ঠিক আছে, মাঝে মাঝে ডেলি ক্লাসও করে নেবে, হয়ে যাবে। চলো, তো আজকের এতটা অবধি আমি রাখছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সোমবার দিন, আমি সম্ভবত সকাল 9টায় নিয়ে নেব। যাদের ক্লাস ভালো লেগেছে অবশ্যই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর 5 স্টার রেটিং দিয়ে দেবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 31তম যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা হচ্ছে সুইডেনের অ্যাওয়ার্ড, রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, 31তম। আর 32তম পেয়েছে নরওয়ে থেকে। অবশ্যই অবশ্যই আমার আশীর্বাদ থাকলো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আর আমাদের সামনে প্রচুর রাজ্য সরকারের এক্সাম হবে, তো সেই এক্সামগুলোর জন্য নিজেকে তৈরি করো, প্রচুর ভ্যাকেন্সি বেরোবে, ডেফিনেটলি তোমাদের চাকরি হবে। টাটা, বাই বাই। হ্যাঁ, কাল ক্লাস হবে না, আবার নেক্সট ডে ক্লাস হবে সোমবার।